আমাদের আজকের গল্পের নাম ভয়। গল্পটি নেওয়া হয়েছে হুমায়ুন আহমেদের লেখা মিশির আলী অমনিবাস থেকে। গল্প পাঠে রয়েছে শুভ, কৌশিক আর আমি অপূর্ব। পোস্টার ডিজাইন করেছে এসকে দিলার। গল্পটি মন দিয়ে শুনুন। তবে হ্যাঁ, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই করবেন। এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক। ভোর 6টায় কেউ কলিং বেল টিপে থাকলে মেজাজ বিগড়ে যাওয়ার কথা। মিশির আলীর মেজাজ কিন্তু বিগড়াল না। সকাল 10টা পর্যন্ত কেন জানি না তার মেজাজ বেশ ভালোই থাকে। 10টা থেকে খারাপ হতে শুরু করে। চূড়ান্ত রকমের খারাপ হয় 2টোর দিকে, তারপর আবার ভালো হতে থাকে। তার চরিত্রের বড় রকমের একটা দুর্বল দিক হচ্ছে পরিচিত কারোর সঙ্গে তার কথা বলতে খুব একটা ভালো লাগে না। অপরিচিত মানুষের সঙ্গে দীর্ঘ সময় তিনি কথা বলতে পারেন, কথা বলতে তার ভালোও লাগে। সেদিন রিকশায় আসতে আসতে রিকশাওয়ালার সঙ্গে কিছু কথাবার্তা চালিয়ে গেলেন। রিকশাওয়ালা বলল, পৃথিবীতে যত অশান্তি সব মূলেই রয়েছে এই মেয়েরা। মিশির আলী বললেন, এরকম মনে হওয়ার কারণ কি? এই দেখেন আমারে, আজ আমি রিক্সা চালাই। এর কারণ কি? এর কারণ হচ্ছে আমার বউ। বউ যদি আমাকে কুবুদ্ধি না দিয়ে ওই গন্ধম ফল না খাওয়াইতো, আজ তাহলে থাকতাম আমি বেহেসেতে। বেহেসে তো আর রিক্সা চালানির কোনো বিষয় নাই। গন্ধম ফল খাওয়ানোর কারণেই আজ আমি এই দুনিয়ায় আইসা পড়লাম। মিশির আলী রিকশাওয়ালার কথায় অত্যন্ত চমৎকৃত হলেন। পরবর্তী 10 মিনিট তিনি রিকশাওয়ালাকে যা বললেন তার মূল কথা হলো অনেকটা এইরকম। নারীর কারণে আমরা যদি স্বর্গ থেকে বিতাড়িত হয়ে থাকি, তাহলে নারীই পারে আবার আমাদের স্বর্গে ফিরিয়ে নিয়ে যেতে। সে আপনি যাই কন, মেয়ে মানুষ কিন্তু আসলে সুবিধার জিনিস না। কলিং বেলটা আবার বাজছে। মিশির আলী বেল টেপার ধরন দেখে অনুমান করলেন যে কে হতে পারে। ভিখিরি হবে না, কারণ ভিখিরিরা এত ভোরে বের হয় না। ভিক্ষাবৃত্তি যাদের পেশা, তারা পরিশ্রান্ত হয়ে গভীর রাতে ঘুমোতে যায়। ঘুম ভাঙতে সে কারণেই দেরি হয়। পরিচিতও কেউ হবে না, পরিচিতরাও এত ভোরে আসবে না। তাকে ঘুম থেকে ডেকে তুলতে পারে এমন ঘনিষ্ঠতা কারোর সঙ্গে নেই। যে এসেছে সে অপরিচিত, অবশ্যই মহিলা। পুরুষেরা কলিং বেলের বোতাম অনেকক্ষণ ধরে চেপে থাকে, মেয়েরা তা পারে না। মেয়েটির বয়স অল্প, তাও অনুমান করা যাচ্ছে। অল্প বয়স্ক মেয়েদের মধ্যে এক ধরনের ছটফটে ভাব থাকে। তারা অল্প সময়ের মধ্যে কয়েকবার বেল টিপতে পারে। মিশির আলী পাঞ্জাবি গায়ে দিয়ে দরজাটা খুললেন। বিস্মিত হয়ে দেখলেন তার অনুমান সম্পূর্ণ ভুল। এক মাঝবয়সী ভদ্রলোক এসে দাঁড়িয়েছেন তার সামনে। বেটেঘাটো একজন মানুষ, গায়ে সাফারি, চোখে সানগ্লাস। এত ভোরে তো কেউ সানগ্লাস পরে না। এই লোকটি কেন পড়েছে কে জানে। আপনার নাম কি মিসির আলী? জি। আমি কি আপনার সঙ্গে খানিকক্ষণ কথা বলতে পারি? মিশির আলী কী বলবেন মনস্থির করতে পারলেন না। লোকটিকে তিনি পছন্দ করছেন না, তবে তার মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস লক্ষ্য করছেন, যেটা তার ভালো লাগছে। আত্মবিশ্বাসের ব্যাপারটা আজকাল আর দেখাই যায় না। লোকটি শান্ত গলায় বলল, আমি আপনার কিছুটা সময় নষ্ট করব ঠিকই, তবে আমি তার জন্য পে করব। পে করবেন? হ্যাঁ, প্রতি ঘন্টায় আমি আপনাকে 1000 টাকা দেব। আশা করি আপত্তি করবেন না। আমি কি ভেতরে আসতে পারি? আসুন। লোকটি ভেতরে ঢুকতে ঢুকতে বলল, মনে হচ্ছে আপনার এখনো হাত মুখ ধোয়া হয়নি। আপনি হাত মুখ ধোয়া আসুন, আমি অপেক্ষা করছি। ঘন্টা হিসেবে আপনি যে আমায় টাকা দেবেন, সেই হিসেব কি এখন থেকে শুরু হবে, নাকি হাত মুখ ধুয়ে আপনার সামনে বসার পর থেকে শুরু হবে? টাকার কথায় কি আপনি রাগ করেছেন? রাগ করিনি, মজা পেয়েছি। চা খাবেন? খেতে পারি, দুধ ছাড়া। এক কাজ করুন, রান্নাঘরে চলে যান, কেতলি বসিয়ে দিন, 2 কাপ চা বানান, আমাকেও 1 কাপ দেবেন। ভদ্রলোক হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন। মিশির আলীর চোখে মুখে হাসি। আমাকে ঘন্টা হিসেবে পে করবেন বলে যেভাবে হকচকিয়ে দিয়েছিলেন, আমিও ঠিক একইভাবে আপনাকে হকচকিয়ে দিলাম। বসুন, চা বানাতে হবে না। 7টার সময় রাস্তার ওপারে রেস্টুরেন্ট থেকে আমার জন্য চা নাস্তা আসে, তখন আপনার জন্য চা নিয়ে দেবো। থ্যাংক ইউ স্যার। আপনি কথা বলার সময় বারবার বাঁদিকে ঘুরছেন,
আমার মনে হচ্ছে আপনার বাচকটা খারাপ, এই জন্যে কি কালো চশমা পরে আছেন? হ্যাঁ। ভদ্রলোক সোফার এক কোণে বসলেন। মিসির আলি লক্ষ্য করলেন যে লোকটি সিট দ্বারা সোজা রেখে বসে আছে। চাকরির ইন্টারভিউ দিতে এলে ক্যান্ডিডেটরা যে ভঙ্গিতে বসে থাকে, অবিকল সেই ভঙ্গি। মিসির আলি বললেন, আজকের খবরের কাগজটা এখনো আসেনি, কতদিনে কাগজ দিতে পারি, যদি আপনি চোখ বুলাতে চান। আমি খবরের কাগজ পড়ি না, একা একা বসে থেকে আমার অভ্যাস আছে। আমার জন্য আপনাকে ব্যস্ত হতে হবে না। শুরুতে টাকা দেওয়ার কথাটা বলে যদি আপনাকে আহত করে থাকি তার জন্য ক্ষমা চাইছি। মিসির আলি টুথব্রাশ হাতে বাথরুমে ঢুকে গেলেন। লোকটিকে তার বেশ ইন্টারেস্টিং বলে মনে হচ্ছে, তবে কোনো গুরুতর সমস্যা নিয়ে এসেছে বলে তার মনে হয় না। আজকাল অকারণেই কিছু লোকজন এসে তাকে বিরক্ত করা শুরু করেছে। মাসখানেক আগে এসেছিলেন এক ভূত বিশারদ। সে নাকি গবেষণাধর্মী একটি বই লিখেছে, তার নাম বাংলার ভূত। এদেশে কত ধরনের ভূত পেতনি আছে, সবার নাম, আচার ব্যবহার সবই এই বইতে লেখা। মেচো ভূত, গেচো ভূত, জলা ভূত, শাঁকচুন্নি, স্কন্দকাটা, কুনি ভূত, কুতি ভূত, সর্বমোট প্রায় 106 রকমের ভূত। মিসির আলি প্রায় বিরক্ত হয়ে উঠেছিলেন। এই সানগ্লাস পরা ভদ্রলোকটি কী পদের কে জানে। তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে মিসির আলি বললেন, ভাই বলুন কি ব্যাপার? প্রথমেই আমার নাম বলি, এখনও আমি আপনাকে আমার নাম বলিনি। আমার নাম রাশেদুল করিম, আমেরিকার টেক্সাস বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের একজন অধ্যাপক আমি। বর্তমানে 1 বছরের স্যাবেটিক্যাল লিভে দেশে এসেছি। আপনার খোঁজ কিভাবে এবং কার কাছে পেয়েছি সেটা কি বলবো? তার কোনো দরকার নেই, কি জন্য আমার খোঁজ করতে এসেছেন সেটা বলুন। আমি কি ধূমপান করতে পারি? সিগারেট খেতে খেতে কথা বললে আমার জন্য সুবিধে হয়। সিগারেটের ধোঁয়াই এক ধরনের আড়াল সৃষ্টি করে। আপনি সিগারেট খেতে পারেন, কোনো অসুবিধা নেই। ছাই ফেলবো কোথায়? আমি তো কোনো অ্যাস্ট্রে দেখতে পাচ্ছি না। মেঝেতে ফেলুন, আমার গোটা বাড়িটা অ্যাস্ট্রে। লোকটি সিগারেট ধরিয়েই কথা বলতে শুরু করলেন। তার গলার স্বর ভারী এবং স্পষ্ট, কথাবার্তা খুব গোছানো। কথা শুনে মনে হয় তিনি কি বলবেন তা আগেভাগেই জানেন। কোন বাক্যের পর কোন বাক্য বলবেন তাও ঠিক করা, যেন ক্লাসের বক্তৃতা, আগে থেকেই ঠিকঠাক করা। প্রবাসী বাঙালিরা এক নাগারে বাংলা কথা বলতে পারেন না, ইনি তা পারছেন। আমার বয়স এই নভেম্বরে 50 হবে। সম্ভবত আমাকে দেখে তা বুঝতে পারছেন না। আমার মাথার চুল সব সাদা। কলপ ব্যবহার করছি গত 4 বছর থেকে। আমার স্বাস্থ্য ভালো, নিয়মিত ব্যায়াম করি। মুখের চামড়ায় এখনো ভাঁজ পড়েনি। বয়সজনিত অসুখ বিসুখের কোনোটাই আমার নেই। আমার ধারণা শারীরিক এবং মানসিক দিক দিয়ে আমার কর্মক্ষমতা এখনও একজন 35 বছরের যুবকের মতো। এই কথাটা বলার উদ্দেশ্য, আমি বিয়ে করতে যাচ্ছি। আজ আমার গায়ে হলুদ। মেয়ে পক্ষীয়রা সকাল 9টার সময় আসবে। আমি ঠিক 8টায় এখান থেকে যাব। 8টা পর্যন্ত কি আমাকে সময় দেবেন? দেব। ভালো কথা। এইটা নিশ্চয়ই আপনার প্রথম বিয়ে নয়, এর আগেও আপনি বিয়ে করেছেন। হ্যাঁ, এর আগে একবার বিয়ে করেছি। এটা আমার দ্বিতীয় বিয়ে। আমি আগেও বিয়ে করেছি তা কি করে বললেন? আজ আপনার গায়ে হলুদ তা খুব সহজভাবে বললেন বলে অনুমান করলাম। বিয়ের তীব্র উত্তেজনা আপনার মধ্যে দেখতে পাইনি। সব মানুষ তো একরকম নয়, এক একজন এক এক রকম। উত্তেজনার ব্যাপারটা আমার মধ্যে একেবারেই নেই। প্রথমবার যখন বিয়ে করি তখনও আমার মধ্যে বিন্দুমাত্র উত্তেজনা ছিল না। সেদিনও আমি যথারীতি ক্লাসে গিয়েছি। গ্রুপ থিওরির ওপর 1 ঘন্টা লেকচার দিয়েছি। ঠিক আছে, আপনি বলে যান। আপনার ভেতর একটা প্রবণতা লক্ষ্য করছি। আমাকে আর 10টা মানুষের দলে ফেলে বিচার করার চেষ্টা করছেন। দয়া করে তা করবেন না। আমি আর 10 জনের মতো নই। আপনি শুরু করুন। অঙ্কশাস্ত্রে MA ডিগ্রি নিয়ে আমি আমেরিকায় যাই PhD করতে। MA-তে আমার রেজাল্ট ভালো ছিল না, 10-2 সেকেন্ড ক্লাস। প্রাইভেট কলেজে চাকরি খুঁজে বেড়াচ্ছি। তখন বন্ধুদের দেখা দেখি GIE পরীক্ষা দিয়ে ফেললাম। GIE পরীক্ষা কি তা আপনি জানেন? গ্র্যাজুয়েট রেকর্ড এক্সামিনেশন। আমেরিকান ইউনিভার্সিটিতে গ্র্যাজুয়েশন ক্লাসে ভর্তি হতে হলে এই পরীক্ষাটা দিতে হয়। আমি জানি। এই পরীক্ষায় আমি আশাতীত ভালো করে ফেললাম। আমেরিকার 3টি বিশ্ববিদ্যালয় থেকে আমার কাছে আমন্ত্রণ চলে গেলাম। PhD করলাম প্রফেসর হভেলের সঙ্গে। আমার PhD ছিল গ্রুপ থিওরির একটি শাখায়, নন অ্যাবেলিয়ান ফাংশনের ওপর।
পিএইচডি এর কাজ এতই ভালো হলো যে আমি রাতারাতি বিখ্যাত হয়ে গেলাম। অঙ্ক নিয়ে বর্তমানকালে যারা নাড়াচাড়া করেন তারা সবাই আমাকে জানেন। অঙ্কশাস্ত্রের একটি ফাংশন আছে যা আমার নামে পরিচিত, আরকে এক্সপোনেনশিয়াল। আরকে হচ্ছে রাশেদুল করিম। পিএইচডির পরই আমি মন্টানা স্টেটের ইউনিভার্সিটিতে অধ্যাপনার কাজ পেয়ে গেলাম। সেই বছরই বিয়ে করলাম। মেয়েটি মন্টানা বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টসের ছাত্রী, স্প্যানিশ আমেরিকান, নাম জুডি বার্নার। প্রেমের বিয়ে? প্রেমের বিয়ে বলাটা বোধহয় ঠিক হবে না, বাছাবাছির বিয়ে বলতে পারেন। জুডি অনেক বাছাবাছির পর আমাকে পছন্দ করল। আপনাকে পছন্দ করার কারণ কি? আমি ঠিক অপছন্দ করার মতো মানুষ সে সময় ছিলাম না। আমার একটা চোখ পাথরের ছিল না। চেহারা তেমন ভালো না হলেও চোখ দুটো সুন্দর ছিল। আমার মা বলতেন রাশেদের চোখে জন্মকাজল পড়ানো। সুন্দর চোখের ব্যাপারটা অবশ্য ধর্তব্য নয়। আমেরিকান তরুণীরা প্রেমিকদের সুন্দর চোখ নিয়ে মাথা ঘামায় না। তারা দেখে প্রেমিক কি পরিমাণ টাকা করেছে এবং ভবিষ্যতে কি পরিমাণ টাকা সে করতে পারবে। সেই দিক থেকে আমি মোটামুটি আদর্শ স্থানীয় বলা চলে। 30 বছর বয়সে একটা আমেরিকান বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি পজিশন পেয়ে গেছি। টেনিয়র পেতেও তেমন সমস্যা হবে না। জুডি স্বামী হিসেবে আমাকে নির্বাচন করল। আমার দিক থেকেও কোনো আপত্তি করার কারণ ছিল না। জুডি চমৎকার একটি মেয়ে। 100 বছরের সাধন ধন হয়তো নয়, তবে বিনা সাধনায় পাওয়ার মতো মেয়ে সে নয়। বিয়ের 7 দিনের মাথায় আমরা হানিমুন করতে চলে গেলাম সান ফ্রান্সিসকোতে। উঠলাম হোটেল বেডফোর্ডে। দ্বিতীয় রাত্রির ঘটনা। ঘুমাচ্ছিলাম, কান্নার শব্দে ঘুম ভেঙে গেল। তাকিয়ে দেখি জুডি পাশে নেই। ঘড়িতে রাত 3:10 বাজছে। বাথরুমের দরজা বন্ধ। সেখান থেকে ফুপিয়ে কান্নার শব্দ আসছে। আমি বিস্মিত হয়ে গেলাম। দরজা ধাক্কা দিয়ে বললাম, কি হয়েছে জুডি, কি হয়েছে? কান্না থেমে গেল, তবে জুডি কোনো জবাব দিল না। অনেক ধাক্কাধাক্কির পর সে দরজা খুলে হতভম্ব হয়ে আমাকে দেখতে লাগলো। আমি বললাম, কি হয়েছে? সে ক্ষীণ স্বরে বলল, ভয় পেয়েছি। কিসের ভয়? জানি না কিসের ভয়। ভয় পেয়েছ তো আমাকে ডেকে তোলনি কেন? বাথরুমের দরজা বন্ধ করেছিলে কেন? জুডি জবাব দিল না। একদৃষ্টে আমার দিকে তাকিয়ে রইল। আমি বললাম, ব্যাপারটা কি আমাকে খুলে বলো তো। জুডি বলল, সকালে বলবো। না, এক্ষুনি খুলে বলো, কি দেখে ভয় পেয়েছ? জুডি অস্পষ্ট স্বরে বলল, তোমাকে দেখে। আমাকে দেখে ভয় পেয়েছ মানে? আমি কি করেছি? জুডি যা বলল, রাতে তার ঘুম ভেঙে যায়। হোটেলের ঘরে নাইট লাইট জ্বলছিল। ওই আলোয় সে দেখে তার পাশে যে শুয়ে আছে সে কোনো জীবন্ত মানুষ নয়, মৃত মানুষ। সে মৃত মানুষের গা থেকে শবদেহের গন্ধ বেরোচ্ছে। সেই ভয়ে সে কাঁপতে থাকে। তবু সাহসে হাতটা বাড়িয়ে মানুষটাকে স্পর্শ করে। স্পর্শ করেই সে চমকে ওঠে, কারণ মানুষটার শরীর বরফের মতোই শীতল। সে পুরোপুরি নিশ্চিত হয়ে যায় আমি মারা গেছি। তার জন্য এটা বড় ধরনের শখ হলেও সে যথেষ্ট সাহস দেখায়। টেবিল ল্যাম্প জ্বেলে দেয় এবং হোটেলের ম্যানেজারকে টেলিফোন করার জন্য টেলিফোন সেটটা হাতে তুলে নেয়। ঠিক তখনই সে লক্ষ্য করে মৃতদেহের দুটি বন্ধ চোখের একটি ধীরে ধীরে খুলছে। সেই একটি মাত্র খোলা চোখের তীব্র দৃষ্টি তার দিকে তাকিয়ে আছে। জুডি ফোন ফেলে দিয়ে ছুটে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। এই হলো ঘটনা। কথা শেষ করে সিগারেট ধরালেন। হাতের ঘড়ি দেখলেন। মিশির আলী বললেন, থামলেন কেন? 7টা বেজেছে। আপনি বলেছেন 7টার সময় আপনার জন্য চা আসে। আমি চায়ের জন্যই অপেক্ষা করছি। চা খেয়ে শুরু করব। আমার গল্প শুনতে আপনার কেমন লাগছে? ইন্টারেস্টিং। এই গল্প কি আপনি অনেকের সঙ্গে করেছেন? আপনার গল্প বলার ধরন দেখে মনে হচ্ছে অনেকের সঙ্গেই গল্প করেছেন। আপনার অনুমান সঠিক। 6 থেকে 7 জনকে আমি বলেছি। এর মধ্যে সাইকাইট্রিস্টও আছেন, পুলিশের লোকও আছে। পুলিশের লোক কেন? গল্প শেষ করলেই বুঝতে পারবেন পুলিশের লোক কি জন্য। চা চলে এলো। চায়ের সঙ্গে পরোটা আর ভাজি। মিশির আলী ব্রেকফাস্ট করলেন। আমি কি শুরু করব? জি, শুরু করুন। আমাদের হানিমুন মাত্র 3 দিন স্থায়ী হলো। জুডিকে নিয়ে পুরনো জায়গাতে চলে এলাম। মনটা খুবই খারাপ। জুডির কথাবার্তায় কিছুই বুঝতে পারছিলাম না। রোজ রাতে সে ভয়ঙ্কর চিৎকার করে ওঠে, ছুটে ঘর থেকে বেরিয়ে যায়।
আমি যখন জেগে উঠে তাকে সান্ত্বনা দিতে যাই তখন এমনভাবে তাকাই যেন আমি একটা পিশাচ কিংবা মূর্তিমান শয়তান। আমার দুঃখের কোনো সীমা রইল না। সেই সময় নন অ্যাবেলিয়ান গ্রুপের উপর একটা জটিল এবং গুরুত্বপূর্ণ কাজ করছিলাম। আমার দরকার ঠান্ডা মাথায় চিন্তা করার মতো পরিবেশ, মানসিক শান্তি। সব দূর হয়ে গেল। অবশ্যই দিনের বেলায় জুডি স্বাভাবিকই থাকে। সে বদলাতে শুরু করে সূর্য ডোবার পর থেকে। আমি তাকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গেলাম। সাইকিয়াট্রিস্ট প্রথমে সন্দেহ করলেন সমস্যাটা ড্রাগ ঘটিত, হয়তো জুডি ড্রাগে অভ্যস্ত। সেই সময় বাজারে হ্যালুসিনেটিক ড্রাগ এলএসডি প্রথম এসেছে। শিল্প সাহিত্যের লোকজন শখ করে ড্রাগ খাচ্ছেন, বড় গলায় বলছেন মাইন্ড অল্টারনেটিভ ট্রিপ নিয়ে এসেছি। জুডি ফাইন আর্টসের ছাত্রী। ট্রিপ নেওয়া তার পক্ষে খুব একটা অস্বাভাবিক নয়। দেখা গেল ড্রাগ ঘটিত কোনো সমস্যা তার নেই। সে কখনো ড্রাগ নেয়নি। সাইকিয়াট্রিস্টরা তার শৈশব জীবনে কোনো সমস্যা আছে কিনা তাও বের করার চেষ্টা করলেন। লাভ হলো না। জুডি এসেছে গ্রামের এক কৃষক পরিবার থেকে। এ ধরনের পরিবারে তেমন কোনো সমস্যা থাকে না। তাদের জীবনযাত্রা সহজ এবং স্বাভাবিক। সাইকিয়াট্রিস্ট জুডিকে ঘুমের ওষুধ দিলেন, কড়া ডোজের ফেবোবার্টিবার্ন। আমাকে বললেন, আপনি সম্ভবত লেখাপড়া নিয়ে থাকেন। স্ত্রীর প্রতি, বিশেষ করে নববিবাহিতা স্ত্রীর প্রতি যতটা সময় দেওয়া দরকার তা দিচ্ছেন না। আপনার প্রতি আপনার স্ত্রীর এক ধরনের ক্ষোভ জন্মেছে। সে যা বলছে তা ক্ষোভেরই বহিঃপ্রকাশ। জুডির কথা একটাই, আমি ঘুমাবার পর আমার দেহে প্রাণ থাকে না। একজন মৃত মানুষের শরীর যেমন অসাড় হয়ে থাকে, আমার শরীরও সেই রকমই হয়ে পড়ে। ঘুমের মধ্যে মানুষ হাত নাড়ে, পা নাড়ে, আমি তার কিছুই করি না। নিঃশ্বাস পর্যন্ত ফেলি না। গা হয়ে যায় যেন শীতল বরফের মতো। একসময় গা থেকে মৃত মানুষের শরীরের মতো পচা গন্ধ বেরোতে থাকে এবং তখন আচমকা আমার বাঁ চোখটা খুলে যায়। সেই চোখে আমি একদৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকি। সেই চোখের দৃষ্টি সাপের মতো কুটিল। জুডির কথা শুনে শুনে আমার ধারণা হলো, হতেও তো পারে জগতে কতই না রহস্যময় ব্যাপার ঘটে। হয়তো আমার নিজেরই কোনো সমস্যা আছে। আমিও ডাক্তারের কাছে গেলাম, স্লিপ অ্যানালিসিস্ট। জানার উদ্দেশ্য একটাই, ঘুমের মধ্যে আমার কোনো শারীরিক পরিবর্তন হয় কিনা। ডাক্তাররা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করলেন, একবার নয় বারবার করলেন। দেখা গেল আমার ঘুম 8-10টা মানুষের ঘুমের চেয়ে আলাদা নয়। ঘুমের মধ্যে আমি হাত পা নাড়ি। অন্য মানুষদের যেমন ঘুমের 3টি স্তর পার হতে হয়, আমারও হয়। ঘুমের সময় আর 10টা মানুষের মতো আমার শরীরের উত্তাপও 8 ডিগ্রি হ্রাস পায়। আমিও অন্য সবার মতনই স্বপ্ন ও দুঃস্বপ্ন দেখি। জুডি সব দেখে শুনে বলল, ডাক্তাররা জানে না, ডাক্তাররা কিছুই জানে না। আমি জানি তুমি আসলে মানুষ না। দিনের বেলায় তুমি মানুষ থাকো, সূর্য ডোবার পর থাকো না। আমি বললাম, আমি কি হই রাতের বেলায়? তুমি পিশাচ, তুমি পিশাচ বা ওই জাতীয় কিছু হয়ে যাও। এইভাবে তো বাস করা সম্ভব নয়, তুমি বরং আলাদা থাকো। খুব আশ্চর্যের ব্যাপার, জুডি তাতে রাজি হল না। অতি তুচ্ছ কারণে আমেরিকানদের বিয়ে ভাঙে। স্বামীর পছন্দ হলুদ রঙের বিছানার চাদর, স্ত্রীর পছন্দ নীল রং। বিয়ে ভেঙে গেল। আমাদের এত বড় সমস্যা, কিন্তু বিয়ে ভাঙল না। আমি বেশ কয়েকবার তাকে বললাম, জুডি তুমি আলাদা হয়ে যাও, ভালো দেখে একটা ছেলেকে বিয়ে করো, তুমি এইভাবে জীবনটা নষ্ট করো না। জুডি প্রতিবারই বলে, যাই হোক, যতই সমস্যা হোক, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। আমি গল্পের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ অংশটি বলার আগে আমি আপনাকে আমার চোখের দিকে তাকাতে অনুরোধ করব। দয়া করে আমার চোখের দিকে তাকান। লোকটি সানগ্লাসটা খুলে ফেললেন। মিসির আলি তৎক্ষণাৎই বললেন যে আপনার চোখটা অসম্ভব সুন্দর, সত্যিই সুন্দর। আপনার মা যে বলতেন যে আপনার চোখে জন্মকাজল, ঠিকই বলতেন। রশিদুল করিম বলল, পৃথিবীতে সবচেয়ে সুন্দর চোখ কার ছিল জানেন? ক্লিওপেট্রার। অধিকাংশ মানুষেরই তাই ধারণা। এই ধারণাটা সত্যি না। পৃথিবীর সবচেয়ে সুন্দর চোখ ছিল বুদ্ধদেবের পুত্র কুণালের। ইংরেজ কবি শেলির চোখও খুব সুন্দর ছিল। আমার স্ত্রীর ধারণা, এই পৃথিবীতে সবচেয়ে সুন্দর চোখ আমার। জুডি বলতো, এই চোখের কারণেই সে কোনোদিনও আমাকে ছেড়ে যেতে পারবে না। রশিদুল করিম সানগ্লাসটা চোখে দিয়ে বললেন, গল্পের শেষ অংশ বলার আগে আপনাকে ক্ষুদ্র ধন্যবাদ দিতে যাচ্ছি। কি জন্য বলুন তো?
কাউকে যখন আমি আমার চোখের দিকে তাকাতে বলি, সে আমার পাথরের চোখের দিকে তাকিয়ে থাকে। আপনি প্রথম ব্যক্তি যিনি একবারও আমার পাথরের চোখের দিকে তাকাননি, আমার আসল চোখের দিকে তাকিয়েছিলেন। তার গলাটা মুহূর্তের জন্য ভারী হয়ে গেল। তিনি অবশ্য চট করে নিজেকে সামলে নিলেন, বললেন, 8টা প্রায় বাজতে চলল। গল্পের শেষটা বলি। জুডির অবস্থা ক্রমেই খারাপ হতে লাগলো। কড়া ডোজের ঘুমের ওষুধ খেয়ে সে ঘুমোতে যায়। 2-1 ঘন্টা ঘুম হয় আর বাকি রাতটা জেগে বসে থাকে। মাঝে মাঝে চিৎকার করে ছুটে ঘর থেকে বেরিয়ে যায়। বারান্দায় দাঁড়িয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। এমনই এক রাতের ঘটনা। জুলাই মাস, রাত 3:30 মতো হবে। জুডির মাথা পুরোপুরি খারাপ হয়ে গেল। সে আমার বাচকটা গেলে দিল। আমি ঘুমাচ্ছিলাম, নারকীয় যন্ত্রণায় চিৎকার করে উঠলাম। সেই ভয়াবহ কষ্টের কোনো সীমা পরিসীমা নেই। তিনি চুপ করলেন। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে লাগলো। কি দিয়ে চোখ গেলে দিল? সূচালো পেন্সিল দিয়ে। আমার মাথার বালিশের নিচে প্যাড এবং পেন্সিল থাকে। তখন গ্রুপ থিওরি নিয়ে চিন্তা ভাবনা করছিলাম। মাথায় যদি হঠাৎ কিছু আসে তা লিখে ফেলার জন্যই বালিশের নিচে প্যাড আর পেন্সিলটা রাখতাম। আপনার স্ত্রী ঘটনা প্রসঙ্গে কি বক্তব্য দিয়েছেন? তার মাথা পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছিল। সে কিছুই বলেনি, শুধু চিৎকার করেছে। তার একটি বক্তব্য, এই লোকটা পিশাচ। আমি প্রমাণ পেয়েছি। কেউ বিশ্বাস করবে না, কিন্তু আমার কাছে প্রমাণ আছে। কি প্রমাণ আছে তা কি কখনো জিজ্ঞাসা করা হয়েছিল? না, একজন উন্মাদকে প্রশ্ন করে বিপর্যস্ত করার কোনো মানেই হয় না। তাছাড়া আমি তখন ছিলাম হাসপাতালে। আমি হাসপাতালে থাকতে থাকতেই জুডির মৃত্যু হয়। স্বাভাবিক মৃত্যু? না, স্বাভাবিক মৃত্যু নয়। সে মারা যায় ঘুমের ওষুধ খেয়ে। এইটুকুই আমার গল্প। আমি আপনার কাছে একটা অনুরোধ নিয়ে এসেছি। আপনি সমস্যাটা কি বের করবেন, আমাকে সাহায্য করবেন। আমি যদি পিশাচ হই তাও আমাকে বলবেন। এই ফাইলের ভেতরে জুডির একটা স্কেচ বুক আছে। স্কেচ বুকে নানান ধরনের কমেন্টস লেখা আছে। এই কমেন্টসগুলো পড়লে জুডির মানসিক অবস্থাটা আপনি আঁচ করতে পারবেন। 8টা বাজে, তাহলে আমি উঠি। আবার কবে আসবেন? আগামী ভোর 6টায়। ভালো কথা, আমার এই গল্পে কোথাও কি প্রকাশ পেয়েছে জুডিকে আমি কতটা ভালোবাসতাম? না, প্রকাশ পায়নি। জুডির প্রতি আমার ভালোবাসা ছিল সীমাহীন। আমি এখন উঠছি। ছিল বলছেন কেন? এখন কি আর নেই? ভদ্রলোক জবাব দিলেন না। রাশেদুল করিম চলে যাওয়ার পর মিশির আলি ফাইলটা খুললেন। ফাইলের শুরুতেই একটা খাম, খামের উপর মিশির আলির নাম লেখা। মিশির আলি খামটা খুললেন। খামের ভেতরে ইংরেজিতে একটা চিঠি লেখা, সঙ্গে 4টি $100 নোট। চিঠিটা খুবই সংক্ষিপ্ত। প্রিয় মহোদয়, আপনার সার্ভিসের জন্য সম্মানী বাবদ কিছু দেওয়া হলো। গ্রহণ করলে আমি খুশি হব। বিনীত আর করিম। মিশির আলি স্কেচবুকের প্রতিটি পাতা সাবধানে ওল্টালেন। চারকোল এবং পেন্সিলের স্কেচ আঁকা। প্রতিটি স্কেচের নিচে আঁকার তারিখ। স্কেচের বিষয়বস্তু অতি তুচ্ছ, সবই ঘরোয়া জিনিস। একজোড়া জুতো, মলার ছেঁড়া বই, টিভি, বুকশেলফ। স্কেচবুকের শেষের দিকে শুধুই চোখের ছবি। বিড়ালের চোখ, কুকুরের চোখ, মাছের চোখ এবং মানুষের চোখ। মানুষের চোখের মডেল যে রশিদুল করিমের, সেটার আর বলার অপেক্ষা রাখে না। না বললেও ছবির মন্তব্য থেকে বোঝা যায়। মন্তব্যগুলো বেশ দীর্ঘ। যেমন একটি মন্তব্য, আমি খুব মন দিয়ে আমার স্বামীর চোখ লক্ষ্য করেছি। মানুষের চোখ এক এক সময় এক এক রকম থাকে। ভোরবেলার চোখ ও দুপুরবেলার চোখ এক নয়। আরও একটা জিনিস লক্ষ্য করলাম, চোখের আইরিসের ট্রান্সপারেন্সি মুডের ওপর বদলায়। বিষাদগ্রস্ত মানুষের চোখের আইরিস থাকে অস্বচ্ছ। মানুষ যতই আনন্দিত হতে থাকে তার আইরিস ততই স্বচ্ছ হতে থাকে। আমার এই অবজারভেশন কতটুকু সত্যি তা আমি জানি না। মেয়েটি মাঝে মাঝে তার মনের অবস্থাও লিখেছে, অনেকটা ডায়েরি লেখার ভঙ্গিতে। মনে হয় হাতের কাছে ডায়েরিটা না থাকায় স্কেচবুকে লিখেছে। সব লেখাই পেন্সিলে। প্রচুর কাটাকুটি আছে। কিছু লাইন রাবার দিয়ে ঘষে তুলে ফেলাও হয়েছে। 18/4/82। আমি ভয়ে অস্থির হয়ে আছি। নিজেকে বোঝানোর চেষ্টা করছি যে এই ভয় অমূলক, কিন্তু বোঝাতে পারছি না। আমি আমার স্বামীকে ভয় পাচ্ছি। আর এই তথ্য স্বভাবতই আমার স্বামী বেচারার জন্য সুখের নয়। সে নানানভাবে আমাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছে,
কিছু কিছু চেষ্টা বেশ হাস্যকর। আজ আমাকে বলল, জুডি, আমি ঠিক করেছি এখন থেকে রাতে ঘুমোবো না, আমার অঙ্কের সমস্যা নিয়ে ভাববো, লেখালেখি করব। তুমি নিশ্চিন্ত হয়ে ঘুমাও, আমি দিনের বেলায় ঘুমিয়ে পড়ব। একজন মানুষের 4 ঘন্টা ঘুমই যথেষ্ট। নেপোলিয়ন মাত্র 3 ঘন্টা ঘুমোতেন। আমি এই গম্ভীর আর এই স্বল্পভাষী লোকটিকে খুবই ভালোবাসি। আমি চাই না আমার কোনো কারণে সে কষ্ট পাক, কিন্তু সে কষ্ট পাচ্ছে, খুব কষ্ট পাচ্ছে। হে ঈশ্বর, তুমি আমার মনকে শান্ত করো, আমার ভয়কে দূর করে দাও। 21/4/82। যে জিনিসটা খুব সুন্দর তা কত দ্রুত অসুন্দর হতে পারে, বিস্মিত হয়ে আমি এখন তাই দেখছি। রাশেদের ধারণা আমি অসুস্থ। সত্যি কি আমি অসুস্থ? আমার মনে হয় না, কারণ আমি এখনও ছবি আঁকতে পারছি। একজন অসুস্থ মানুষ আর যাই পারুক, ছবি আঁকতে পারে না। গত 2 দিন ধরে বাড়ির সামনে চেরি গাছের ফুল ধরতে চেষ্টা করছিলাম। আজ সেই ফুল কাগজে বন্দি করেছি। অনেকক্ষণ ছবিটির দিকে তাকিয়ে রইলাম। ভালো হয়েছে। রাশেদ ছবি টবি তেমন বোঝে বলে মনে হয় না। সেও মুগ্ধ হয়ে দেখল অনেকক্ষণ। তারপর বলল, আমি যখন বুড়ো হয়ে যাব, বিশ্ববিদ্যালয় থেকে যখন অবসর নেব, তুমি তখন আমাকে আঁকা শিখিয়ে দেবে। এই কথাটি সে আজ প্রথম বলেনি, আগেও বলেছে, আন্তরিক ভঙ্গিতেই বলেছে। কেউ যখন আন্তরিকভাবে কিছু বলে তার টের পাওয়া যায়। আমার মনে হয় না সে কোনোদিন ছবি আঁকবে। তার মাথায় অঙ্ক ছাড়া আর কিছু নেই। 21/5/82। আমি আর ছবি আঁকতে পারছি না। যেখানে নীল রং চড়ানো দরকার সেখানে গাঢ় হলুদ রং বসাচ্ছি। ডাক্তার সিডেটিভের পরিমাণ বাড়িয়ে দিয়েছে। মাথা সারাক্ষণ ঝিমঝিম করে, কেন জানি না খুব বমি পাচ্ছে। আজ দুপুরে অনেকক্ষণ ঘুমোলাম। মজার ব্যাপার হচ্ছে, সুন্দর একটা স্বপ্নও দেখে ফেললাম। সুন্দর স্বপ্ন আমি অনেক দিন দেখি না। আচ্ছা, আমি কি পাগল হয়ে যাচ্ছি? শুনেছি পাগলরাই বরাবর এক কথা লেখে, কারণ তাদের মাথায় বারবার একই বাক্য ঘুরপাক খায়। বৃহস্পতিবার কিংবা বুধবার, আজ কত তারিখ তা আমি জানি না। বেশ কয়েকদিন ধরেই 3 তারিখে আমার বেশ গন্ডগোল হয়ে যাচ্ছে। আজ তারিখ কত সেটা জানার কোনো আগ্রহ আমি বোধ করছি না। তবে মনের অবস্থা লেখার চেষ্টা করছি, যাতে পরবর্তী সময় আমার লেখা পড়ে যে কেউ বুঝতে পারবে যে একজন মানুষ পাগল হয়ে গেলে কি চিন্তা করে। মাথা খারাপের প্রথম লক্ষণ হচ্ছে আলো অসহ্য হওয়া। আমি এখন আর আলো সহ্য করতে পারি না। দিনের বেলায় দরজা জানলা বন্ধ রাখি। ঘর অন্ধকার বলেই প্রায় অনুমানের উপর নির্ভর করেই আজকের এই লেখাটা লিখছি। আর দ্বিতীয় লক্ষণ হচ্ছে সারাক্ষণ শরীরে এক ধরনের জ্বালা অনুভব করা। মনে হয় কাপড় খুলে বাথটবে শুয়ে থাকতে পারলে ভালো লাগতো। আমার আগেও যারা পাগল হয়েছে তাদেরও কি এমন লাগে? জানার জন্য পাবলিক লাইব্রেরিতে ফোন করেছিলাম। আমি খুব সহজভাবেই বললাম, আচ্ছা, আপনাদের এখানে পাগলের লেখা কোনো বই আছে? যে মেয়েটি ফোনটা ধরেছিল সে বিস্মিত হয়ে বলল, পাগলের লেখা বই বলতে কি বোঝাতে চাইছেন? তার প্রশ্ন শুনে আমি বুঝতে পারলাম যে নেই। আমি মনে মনে হাসলাম। মেয়েটি আমাকে উন্মাদ ভাবছে, ভাবুক। উন্মাদকে উন্মাদ ভাববে না তার কি ভাববে? রাত 2:10। আমার মা কিছুক্ষণ আগেই আমাকে টেলিফোন করলেন। দুপুর রাতে তার টেলিফোন করার বদ অভ্যাস আছে। আসলে আমার মার অনিদ্রার রোগ আছে, কাজেই তিনি মনে করেন পৃথিবীর সবাই অনিদ্রার রোগী। যাই হোক, আমি জেগেছিলাম। মা বললেন যে, জুডি, তুই আমার কাছে চলে আয়। আমি তাকে কোনো রকমে মানা করে ফোনটা রেখে দিলাম। রাশেদকে ফেলে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। আমার ধারণা রাশেদ নিজেও অসুস্থ হয়ে পড়েছে। সেও এখন আর রাতে ঘুমোয় না। গ্রুপ থিওরি নিয়ে যে সমস্যাটির কথা সে ভাবছিল, সেই সমস্যার সমাধান নাকি ও বের করে ফেলেছে। জার্নালে ছাপাও হয়েছে। সে গত পরশু ওই জার্নাল পেয়ে কুচি কুচি করে ছিঁড়েছে। শুধু তাই না, বারান্দায় এক কোনায় বসে ছেলে মানুষের মতো কাঁদছিল। আমি তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার কাছে গিয়ে চমকে উঠলাম। সে কাঁদছে ঠিকই, কিন্তু তার বাঁ চোখ দিয়ে জল পড়ছে। ডান চোখটা কিন্তু শুকনো। আমি তাকে কিছু বললাম না, কিন্তু সে আমার চাউনি দেখে এই ব্যাপারটা বুঝে ফেলল। নিচু গলায় বলল, জুডি, ইদানিং এই ব্যাপারটা হচ্ছে, মাঝে মাঝেই দেখছি বাঁ চোখ দিয়ে জল পড়ে।
কথাগুলো বলার সময় তাকে এতটাই অসহায় লাগছিল যে আমার ইচ্ছে করছিল তাকে জড়িয়ে ধরে বলি, আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। হে ঈশ্বর, হে পরম করুণাময় ঈশ্বর, এই ভয়াবহ সমস্যা থেকে তুমি আমাদের দুজনকে উদ্ধার করো। স্কেচবুকের প্রতিটি লেখা বারবার পড়েও মিসির আলি খুব বেশি তথ্য বার করতে পারলেন না। তবে গুরুত্বপূর্ণ যে তথ্যটি জানা গেল তা হচ্ছে মেয়েটি তার স্বামীকে খুব ভালোবাসে, আর সে ভালোবাসায় এক ধরনের সারল্য আছে। স্কেচবুকে স্প্যানিশ ভাষাতেও লেখা কথাবার্তা আছে। স্প্যানিশ ভাষা না জানার কারণে তার অর্থ উদ্ধার করা সম্ভব হলো না। তবে এই লেখাগুলি যেভাবে সাজানো হয়েছে তাতে মনে হচ্ছে কবিতা কিংবা গান। রাশেদুল করিম ঠিক 6টায় এসেছেন। মনে হচ্ছে বাইরে অপেক্ষা করছিলেন। ঠিক 6টা বাজার পরই কলিং বেলে হাত রেখেছেন। মিসির আলি দরজা খুলে বললেন, আসুন। রশিদুল করিমের জন্য সামান্য বিস্ময় অপেক্ষা করছিল। তার জন্য টেবিলে দুধ ছাড়া চা। মিসির আলি বললেন, আপনি কাটায় কাটায় 6টায় আসবেন বলে ধারণা করে চা বানিয়ে রেখেছি। লিকারটা করা হয়ে গেছে বলে আমার ধারণা। খেয়ে দেখুন তো। চায়ের কাপে চুমুক দিলেন তিনি। ধন্যবাদ। মিসির আলি নিজের কাপটা হাতে নিতে নিতে বললেন, আপনাকে একটা কথা শুরুতে বলে দেওয়া দরকার। আমি মাঝে মাঝে নিজের শখের কারণে সমস্যা নিয়ে চিন্তা করি, তার জন্য কখনো অর্থ গ্রহণ করি না। আমি যা করি তা আমার পেশা নয়, নেশা বলতে পারেন। আপনার ডলার আমি নিতে পারছি না। তাছাড়া অধিকাংশ সময়ই আমি সমস্যার সমাধানে পৌঁছতে পারি না। আমার কাছে 500 পৃষ্ঠার একটা নোট বই আছে। ওই নোট বই ভর্তি এমন সব সমস্যা যার সমাধান আমি বের করতে পারিনি। আপনি কি আমার সমস্যাটার কিছু করেছেন? সমস্যার পুরোপুরি সমাধান বের করতে পারিনি, আংশিক সমাধান আমার কাছে আছে। আমি মোটামুটি একটা হাইপোথেসিস দাঁড় করেছি, সেই সম্পর্কে আমি আপনাকে বলবো। আপনি নিজে চিন্তা করবেন আমার হাইপোথেসিসে কী কী ত্রুটি আছে, তখন আমরা দুজন মিলে ত্রুটিগুলো ঠিক করব। শুনি আপনার হাইপোথিসিস। আপনার স্ত্রী বলেছেন ঘুমোবার পর আপনি মৃত মানুষের মতো হয়ে যান। আপনার হাত পা নড়ে না, পাথরের মূর্তির মতো বিছানায় পড়ে থাকেন, তাই না? হ্যাঁ, তাই। স্লিপ অ্যানালিস্টরা আপনাকে পরীক্ষা করে বলেছেন আপনার ঘুম সাধারণ মানুষের মতোই। ঘুমের মধ্যে আপনি স্বাভাবিকভাবে নড়াচড়া করেন। হ্যাঁ, কয়েকবারই পরীক্ষা করা হয়েছে। আমি আমার হাইপোথেসিসে দুজনের বক্তব্যই সত্য বলে ধরে নিচ্ছি। সেটা কি করে সম্ভব? একটি মাত্র উপায় সম্ভব। আপনি যখন বিছানায় শুয়েছিলেন তখন ঘুমোচ্ছিলেন না, জেগেছিলেন। কি বলছেন আপনি? আমি গতকালও লক্ষ্য করেছি, আজও লক্ষ্য করছি। আপনার বসে থাকার মধ্যেও এক ধরনের কাঠিন্য আছে। আপনি আরাম করে বসে নেই, সিদ্ধারা সোজা করে বসে আছেন। আপনার দুহাত দু হাঁটুর উপরে রাখা। দীর্ঘ সময় চলে গেছে, অথচ আপনি একবারও হাত বা পা নাড়াননি। অথচ স্বাভাবিকভাবেই আমরা হাত পা নাড়ি, কেউ কেউ পা নাচায়। রশিদুল করিম চুপ করে রইলেন। মিসির আলি বলল, ওই রাতে আপনি বিছানায় শুয়েছেন, মূর্তির মতো শুয়েছেন। চোখ বন্ধ করে ভাবছেন আপনার অঙ্কের সমস্যা নিয়ে, গভীরভাবে ভাবছেন। মানুষ যখন গভীরভাবে কিছু ভাবে তখন এক ধরনের ট্রেন স্টেজে ভাবজগতে চলে যায়। গভীরভাবে কিছু ভাবা হচ্ছে এক ধরনের মেডিটেশন। রাশেদুল করিম সাহেব, হ্যাঁ। অঙ্কনে ওই ধরনের গভীর চিন্তা আপনি প্রায়ই করেন। হ্যাঁ, করি। আপনি কি লক্ষ্য করেছেন এই সময় আশেপাশে কি ঘটছে তা আপনার খেয়াল থাকে না? লক্ষ্য করেছি। আপনি নিশ্চয় আরও লক্ষ্য করেছেন যে এই অবস্থায় আপনি ঘন্টার পর ঘন্টা পার করে দিচ্ছেন। লক্ষ্য করেননি? করেছি। তাহলে আমি আমার হাইপোথেসিসে ফিরে আসি। আপনি বিছানায় শুয়ে আছেন, আপনার মাথায় অঙ্কের জটিল সমস্যা। আপনি ভাবছেন আর ভাবছেন। আপনার হাত পা নড়ছে না, নিঃশ্বাস এত ধীরে পড়ছে যে মনে হচ্ছে আপনি মৃত। রশিদুল করিম সানগ্লাসটা খুলে একদৃষ্টে তাকিয়ে রইলেন। মিসির আলি বললেন, ভালো কথা, আপনি তো লেফট হ্যান্ডেড পারসন, নেটা। হ্যাঁ, কেন বলুন তো? আমার হাইপোথেসিসের জন্য আপনার লেফট হ্যান্ড পারসন হওয়া খুবই প্রয়োজন। কেন? বলছি, তার আগে শুরুতে যা বলেছিলাম সেখানে ফিরে যাই। দৃশ্যটা আপনি দয়া করে কল্পনা করুন। আপনি এক ধরনের ট্রেন্স অবস্থায় আছেন। আপনার স্ত্রী জেগে আছে, ভীত চোখে আপনাকে দেখছেন। আপনার এই অবস্থার সঙ্গে তার পরিচয় নেই। তিনি ভয়ে অস্থির হয়ে গেলেন। তার ধারণা হলো আপনি মারা গেছেন। তিনি আপনার গায়ে হাত দিয়ে আরও ভয় পেয়ে গেলেন, কারণ আপনার গা হিমশীতল। গা হিমশীতল হবে কেন? মানুষ যখন গভীর ট্রেন স্টেজে চলে যায় তখন তার হার্টবিট কমে যায়, নিঃশ্বাস প্রশ্বাস ধীরে বয়, শরীরের টেম্পারেচার 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত নেমে যায়। এইটুকু নেমে যাওয়া মানে অনেকখানি নেমে যাওয়া। যাই হোক,
আপনার স্ত্রী আপনার গায়ে হাত দেওয়ার কিছুক্ষণের মধ্যে আপনি তাকালেন কিন্তু এক চোখ মেলে, বা চোখে। ডান চোখটি তখনও বন্ধ। কেন? ব্যাখ্যা করছি। রাইট হ্যান্ডেড পার্সন যারা, তাদের এক চোখ বন্ধ করে অন্য চোখে তাকাতে বললে তারা বা চোখ বন্ধ করে ডান চোখে তাকাবে, আর ডান চোখ বন্ধ করে বা চোখে তাকানো তাদের পক্ষে সম্ভব নয়। এটা সম্ভব শুধুমাত্র ন্যাটা তাদের পক্ষেই। আপনি লেফট হ্যান্ডেড পার্সন, আপনি এক ধরনের গভীর ট্রেন স্টেজে আছেন। আপনার স্ত্রী আপনার গায়ে হাত রেখেছেন, আপনি কি হচ্ছে জানতে চাচ্ছেন। চোখ মেলেছেন, দুটি চোখ মেলতে চাচ্ছেন না। গভীর আলস্যে একটা চোখ কোনো মতে মেললেন, অবশ্য সেই চোখে হবে বা চোখ। আমার যুক্তি গ্রহণযোগ্য মনে হচ্ছে? রশিদুল করিম হ্যাঁ বা না কিছুই বললেন না। আপনার স্ত্রী আরও ভয় পেলেন। সেই ভয় তার রক্তে মিশে গেল, কারণ শুধুমাত্র একবার এই ব্যাপারটা ঘটেনি, অনেকবার ঘটেছে। আপনার কথা থেকে আমি জেনেছি সেই সময় অঙ্কের একটি জটিল সমাধান নিয়ে আপনি ব্যস্ত। আপনার সমগ্র চিন্তা চেতনায় রয়েছে অঙ্কের সমাধান, নতুন কোনো থিওরি নয় কি? হ্যাঁ। এখন আমি আমার হাইপোথিসিসের সবচেয়ে জটিল অংশে আসছি। আমার হাইপোথিসিস বলে আপনার স্ত্রী আপনার চোখ গেলে দেননি। তার পক্ষে এটা করা সম্ভব নয়। তিনি আপনার চোখের প্রেমে পড়েছিলেন। একজন শিল্পী মানুষ কখনোই সুন্দর কোনো সৃষ্টি নষ্ট করতে পারে না। তবুও যদি মেনে নিই তার মাথায় হঠাৎ রক্ত উঠে গিয়েছিল এবং তিনি এই ভয়াবহ কাণ্ড করেছেন, তাহলে তাকে এটা করতে হবে চোখের মাথায় আচমকা। আপনার চোখ গেলে দেওয়া হয়েছে পেন্সিলে, যে পেন্সিলটা আপনার মাথার বালিশের নিচে রাখা। যিনি চোখের মাথায় একটা কাজ করবেন তিনি এত যন্ত্রণা করে বালিশের নিচ থেকে পেন্সিল নেবেন না। হয়তোবা তিনি জানতেনও না বালিশের নিচে পেন্সিল বা নোট বই নিয়ে আপনি ঘুমান। কাজটি তাহলে কে করেছে? সেই প্রসঙ্গে আসছি। আপনি কি আর এক কাপ চা খাবেন? বানিয়ে দেবো? না। অ্যাক্সিডেন্টটা কিভাবে ঘটলো তা বলার আগে আপনার স্ত্রীর লেখা ডায়েরির প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করছি। এক জায়গায় তিনি লিখেছেন আপনার বা চোখ দিয়ে পানি পড়তো। কথাটা কি সত্যি? হ্যাঁ, সত্যি। কেন পানি পড়তো? একটি চোখ কেন কাঁদতো? আপনার কি ধারণা? আমার কোনো ধারণা নেই, আপনার ধারণা বলুন। আমি অবশ্যই ডাক্তারের সঙ্গে কথা বলেছিলাম। ডাক্তার বলেছেন এটা তেমন কোনো গুরুত্বপূর্ণ কিছু না। যে গ্ল্যান্ড চোখ নিয়ন্ত্রণ করে সেই গ্ল্যান্ডটা বা চোখের বেশি কর্মক্ষম ছিল। এটা একটা মজার ব্যাপার। হঠাৎ কেন বা চোখের জ্ঞান কর্মক্ষম হয়ে পড়ল? আপনি আপনার মনে মনে এই চোখকে আপনার সব অশান্তির মূল বলে চিহ্নিত করার জন্য কি এটা হলো? আমি ডাক্তার নই, শরীরবিদ্যাও জানি না। তবে আমি 2-1 ডাক্তারের সঙ্গে কথা বলেছি। তারা বলেছেন এটা হতে পারে, মোটেও অস্বাভাবিক নয়। গ্ল্যান্ড নিয়ন্ত্রণ করে মস্তিষ্ক, একটি চোখকে অপছন্দ করছে মস্তিষ্ক। তাতে কি প্রমাণ হচ্ছে? তাতে একটি জিনিসই প্রমাণিত হচ্ছে, আপনার বা চোখ আপনি নিজেই নষ্ট করেছেন। কি বলছেন আপনি? কনসিয়াস অবস্থায় আপনি এই ভয়ঙ্কর কাজটি করেননি, করেছেন সাবকনসিয়াস অবস্থায়। কেন করেছেন তাও বলি। আপনি আপনার স্ত্রীকে অসম্ভব ভালোবাসতেন, সে স্ত্রী আপনার থেকে দূরে সরে যাচ্ছে। কেন দূরে সরে যাচ্ছে? কারণ তিনি ভয় পাচ্ছেন আপনার বা চোখকে। আপনি আপনার স্ত্রীকে হারাচ্ছেন বা চোখের জন্য। আপনার ভেতরে রাগ অভিমান জমতে শুরু করেছে। সেই রাগ আপনার নিজের একটি প্রত্যঙ্গের উপরে, চোখের উপরে। এই রাগের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে প্রচণ্ড হতাশা। আপনি যে বিষয়ে নিয়ে গবেষণা করছেন সেই গবেষণা অন্য একজন করে ফেলেছেন, জানলে তা প্রকাশিত হয়ে গেছে। আপনার চোখ সমস্যা তৈরি না করলে এমনটা ঘটতো না, নিজেই গবেষণাটা শেষ করতে পারতেন। তো সবকিছুর জন্য দায়ী হলো চোখ। মিশির আলী আর একটা সিগারেট ধরালেন। আমার এই হাইপোথিসিসের পিছনে আরেকটি শক্ত যুক্তি আছে। যুক্তিটা বলে আমি কথা শেষ করব। বলুন। আপনার স্ত্রী পুরোপুরি বিকৃত মস্তিষ্ক হবার পরে যে কথাটা বলতেন তা হলো এই লোকটা পিশাচ। আমার কাছে প্রমাণ আছে। কেউ আমার কথা বিশ্বাস করবে না, কিন্তু প্রমাণ আছে। তিনি এই কথা বলতেন কারণ পেন্সিল দিয়ে নিজের চোখ নিজে গেলে দেওয়ার দৃশ্য তিনি দেখেছেন। আমার হাইপোথিসিস আমি আপনাকে বললাম, এর বেশি কিছু আমার বলার নেই। রশিদুল করিম দীর্ঘ সময় চুপ করে রইলেন। মিশির আলী আবারও বললেন, চা করব? চা খাবেন? তিনি এ প্রশ্নের জবাব দিলেন না, উঠে দাঁড়ালেন। চোখে সানগ্লাস পরলেন, শুকনো গলায় বললেন, যাই। মনে হচ্ছে আমি আপনাকে আহত করেছি, কষ্ট দিয়েছি। আপনি কিছু মনে করবেন না, নিজের উপরেও রাগ করবেন না। আপনি যা করেছেন প্রচণ্ড ভালোবাসা থেকেই করেছেন।
রশিদুল করিম হাত বাড়িয়ে মিসির আলির হাতটা ধরে ফেলে বললেন, আমার স্ত্রী বেঁচে থাকলে তার সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিতাম। আপনি দেখতেন সে কি চমৎকার একটা মেয়ে, এবং সেও দেখত আপনি কত অসাধারণ একটা মানুষ। ওই দুর্ঘটনার পর জুডির প্রতি একটা তীব্র ঘৃণা নিয়ে আমি বেঁচেছিলাম। আপনি এই অন্যায় ঘৃণা থেকে তাকে মুক্তি দিয়েছেন। জুডির হয়ে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ভদ্রলোকের গলা ধরে এলো। তিনি চোখ থেকে সানগ্লাসটা খুলে ফেললেন। মিসির আলি সাহেব, দেখুন, আমার দুটি চোখ থেকেই এখন জল গড়িয়ে পড়ছে। চোখ পাথরের হলেও তার অশ্রুগ্রন্থি এখনও কাজ করে। 20 বছর পর এই ঘটনা ঘটল। আচ্ছা, তাহলে আমি যাই। 2 মাস পর আমেরিকা থেকে বিমান ডাকে মিসির আলি বড় একটা প্যাকেট পেলেন। সেই প্যাকেটে জল রঙে আঁকা একটি চেরি গাছের ছবি, অপূর্ব ছবি। ছবির সঙ্গে একটি নোট। রশিদুল করিম লিখেছেন, আমার সবচেয়ে প্রিয় জিনিসটি আপনাকে দিতে চাচ্ছিলাম। এই ছবিটির চেয়ে প্রিয় কিছু এই মুহূর্তে আমার কাছে নেই, কোনোদিনও হবে বলেও মনে হয় না। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কীরকম লাগলো সেটি কমেন্ট করে জানাবেন। আমরা আপনাদের মধ্যে থেকে একটি কমেন্ট পিন করে দেব। এরকম গোয়েন্দা গল্প আর অ্যাডভেঞ্চার গল্প আমরা প্রায়ই নিয়ে আসি। আমাদের চ্যানেলটি ঘুরেও আসতে পারেন। আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা একান্ত কাম্য। ধন্যবাদ।